তুমি তো আজ অনেক ক্লান্ত, চলো আমি তোমার মাথায় তেল মালিশ করে দিই, বললেন মাধবী। তার নরম হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল, আমার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামল। মাধবী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন, তাই আমার জন্য এমন কিছু করার সুযোগ খুব একটা পেতেন না। কিন্তু সেদিন রাতে মাধবী নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিলেন। মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তার টেরই পাইনি। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার শার্ট নেই, আর মাধবী আমার পায়ের কাছে শুয়ে আছেন। তাকে এভাবে দেখে মনটা ভরে গেল। যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন, তখন আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। মা বাবা আমার যত্নের জন্য মাধবীকে আমাদের বাড়িতে থাকতে বললেন। মাধবীর বয়স প্রায় 40-এর কাছাকাছি হলেও তার ব্যক্তিত্ব আর রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর। তার চালচলন, হাসি এবং কথার ধরন সবকিছুই ছিল একেবারে আকর্ষণীয়। আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলতে মাধবী ছিলেন সত্যিই আকর্ষণীয়। তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগে থাকত। আর মাধবী যে আমার যত্ন নিতেন তা এক কথায় ছিল ভীষণ আলাদা। আমার প্রতি তার এমন একটা ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট শিশু, যে প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের ওপর নির্ভরশীল। তিনি আমার খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সবকিছুতেই নজর রাখতেন, যেন আমার প্রতিটি ছোট বড় দায়িত্ব তারই ওপর। অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগাত, কিন্তু সত্যি বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম। সকালে যখন তিনি আমাকে গোসল করার কথা বলতেন, তার কণ্ঠে এক আলাদা ভাব থাকত। বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন, যেন বুঝতেই চাইতেন না যে আমি এখন বড় হয়ে গেছি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন মাধবী আমাকে বললেন, তুমি ছোটবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে? আমি একটু লজ্জা পেয়ে মাধবীকে বললাম, মাধবী, আমাকে এভাবে লজ্জা দিও না। কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমার নাম অরুণ, আর এখন আমার বয়স 20 বছর। ছোটবেলা থেকে শুনে আসছি, মায়ের পরে মাধবী ঠিক মায়ের মতো। এই কথাগুলো বরাবরই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত। সত্যিই কি মাধবী এতটা গুরুত্বপূর্ণ? তবে কখনো ভাবিনি যে মাধবী আর আমার মধ্যে এমন কিছু ঘটবে যা আমি কল্পনাও করিনি। যিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছিলেন, তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি। একবার আমার বাবা মা 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, হঠাৎ দরজার ঘণ্টি বাজল। যেহেতু মা বাবা বিদেশে ছিলেন, তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিলেন এক লম্বা, সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা। তার চোখে ছিল এক ধরনের ঝলক আর মুখে ছিল মৃদু হাসি। তিনি হাসতে হাসতে বললেন, এই বাড়িতে একজন কাজের মহিলার দরকার ছিল, তাই না? আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম, হ্যাঁ, সম্ভবত আমার মা আপনাকে রেখেছেন। তারপর তাকে বাড়ির ভিতরে নিয়ে এলাম। যখন তিনি ঘরে ঢুকলেন, আমি তাকে রান্নাঘর দেখালাম। তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, যেন আগে থেকেই এখানকার সবকিছু তার জানা। আমি ভাবলাম এটা খুবই ভালো হলো, মা নিশ্চিন্তে থাকতে পারবেন। তখনই মাকে ফোন করে জানালাম যে কাজের মহিলা এসে গেছে। মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন। আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না। সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলাকে ছুটি দেওয়ার সময় এলো। হঠাৎ করেই তিনি আমাকে বললেন, অরুণ, সকাল থেকে তোমার সাথে আছি, কিন্তু তুমি এখনও আমাকে চিনতে পারোনি। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, আমি জানি আপনি বাড়িতে কাজের সহায়তা করতে এসেছেন, তবে আর কি পরিচয় আছে আপনার? তিনি হাসতে হাসতে বললেন, আমি এই বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে, কিন্তু আগে আমাকে তুমি মাধবী বলে ডাকতে। আমার নাম মাধবী। তোমার ছোটবেলা থেকেই আমি তোমার দেখাশোনা করেছি। আমি বিস্মিত হয়ে বললাম, আমার জানা ছিল না যে মাধবী আমার জন্য এসেছেন। মাধবী কথা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন, আর তার স্পর্শে মায়ের মতনই এক ধরনের স্নেহ অনুভব করলাম। আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল। আমি তাকে বললাম, এত বছর পর আপনাকে দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি। সন্ধ্যা প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ, এখন আপনি বিশ্রাম নিতে পারেন, কাল সময় মতো চলে আসবেন। তখন তিনি বললেন, অরুণ, আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনের কিছুটা কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমাদের বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলে ভালো হয়।
আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বললেন, আমাদের বাড়িতে তো একটি ঘর খালি আছে, ওটা তাকে দিয়ে দাও। ও থাকলে তোমার কোনো প্রয়োজন মুহূর্তেই পূরণ করবে এবং তোমার ছোটখাটো কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম। তিনি সঙ্গে কোনো পোশাক আনেননি, তাই মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম আর মায়ের ঘরে পোশাক পরিবর্তনের কথা বললাম। আমি বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে ভুলে গিয়েছিলাম যে তখন মাধবী ঘরেই ছিলেন। আমি দেখলাম যে মাধবী পোশাক পরিবর্তন করছেন। লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু মাধবী যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন না, বরং বললেন, অরুণ, এসো এখানে বসো আর বলো তো আমার মায়ের শাড়ি আমার উপর কেমন লাগছে। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয়। মাধবী দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। বয়স প্রায় 40 হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। মাধবী প্রায় 10 দিন ধরে আমাদের বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। একদিন তিনি আমার ছোটবেলার অনেক স্মৃতি শোনালেন। সেসব শুনে যেন আমি নিজের শৈশবে ফিরে গেলাম। সেই ছোট্ট ছেলেটা যে সবসময় মোবাইলে ব্যস্ত থাকত, এবার নিজেই শৈশবের কথা ভাবতে লাগলাম। মাধবী মাঝে মাঝে আমাকে বেশ বিভ্রান্ত করতেন। কয়েকদিন পর হঠাৎ একদিন বললেন, অরুণ, আজ তোমাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব। আমি বারবার না করলেও তিনি হাসি মুখে গোসল করানোর জন্য জেদ করছিলেন। তার কথায় রাজি হয়ে সাবান নিয়ে বের হলাম এবং দেখলাম মাধবী আমার ঘরে বসে আছেন। তিনি বললেন, তুমি আমার হাতে গোসল করনি, কিন্তু এখন আমি তোমার ভেজা চুল মুছে দিতে চাই। আমি মাথা নিচু করে তোয়ালে দিলাম আর তার সামনে বসলাম। মাধবী স্নেহভরা হাতে আমার চুল মুছে দিতে লাগলেন। আমি মাধবীকে পরিবারের সদস্যের মতনই মনে করতাম, তাই স্বাভাবিকভাবেই তার সাথে মিশতাম এবং বলেছিলাম, এই ঘরটাকে নিজের ঘর মনে করবেন। আমার কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন এবং আমাদের বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজেরই ঘর। এক সন্ধ্যায় আমি বন্ধুদের সঙ্গে এক জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম, তখন মাধবী আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, একটা পার্টিতে যাচ্ছি। তখন তিনি বললেন, তুমি আমাকে পরিবারের অংশ বলো, কিন্তু একাই চলে যাচ্ছ, কখনো আমাকে কোথাও নিয়ে যাওনি। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যেতে রাজি আছি, তবে আধুনিক পরিবেশে মানিয়ে নিতে পারবেন তো? তিনি সম্মতি দিলে আমি বললাম, মায়ের ঘর থেকে ভালো একটা শাড়ি পরে প্রস্তুত হয়ে আসুন। পার্টিতে যখন পৌঁছালাম তখন আমার বন্ধুরা তাকে দেখে ভেবেছিল তিনি আমার বান্ধবী। মাধবী এমনই উপস্থিতির অধিকারী ছিলেন যে সবাই ধরে নিয়েছিলেন তিনি আমার সঙ্গী। মাধবী হেসে হেসে বন্ধুদের বললেন, আমি অরুণের বন্ধু। পরে আমি মাধবীকে জিজ্ঞেস করলাম, এভাবে পরিচয় দিলেন কেন? তিনি মুচকি হেসে বললেন, তোমার বন্ধুরা যা ভেবেছে তা দেখে তোমার মুখ দেখার মতোই ছিল। আমি হেসে বললাম, মাফ চাওয়ার কিছু নেই, ঠিকই করেছেন। সেদিন রাতেই মাধবী আমার ঘরে এসে বললেন, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ, আজ তোমার মাথায় তেলের মালিশ করে দিই। তার সেই স্নেহমাখা হাত যখন আমার চুলে ঘুরতে লাগল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠিল। তারপরে আস্তে আস্তে তার হাত আমার পিঠে চলে গেল। মা সবসময় ব্যস্ত থাকতেন, তাই এভাবে তেল মালিশ করে দেওয়ার সময় তার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। মনে পড়ে না কবে শেষবার মা আমার মাথায় তেল মেখে দিয়েছিলেন। মাধবীও সাধারণত এতটা সময় দিতে পারতেন না, কিন্তু সেদিন রাতে তিনি নিজের হাতে আমার মাথায় তেলের মালিশ করছিলেন। মালিশের আরাম পেয়ে কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মাধবী আমার পায়ের কাছে শুয়ে আছেন। তাকে জাগিয়ে হেসে বললাম, তুমি আমার পায়ের কাছে কি করছো? মাধবী মুচকি হেসে বললেন, গতরাতে তোমাকে মালিশ করতে করতে আমারও ঘুম চলে এসেছিল। সকালে মাধবী হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলেন যা আমাকে ভাবিয়ে তুলল। তিনি বললেন, গতরাতে যখন তোমার কাঁধে হাত রেখেছিলাম তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, তোমার মা কি কখনো তোমার মাথায় মালিশ করতেন না? আমি সরাসরি কিছু বলিনি, কারণ জানতাম মা সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই পরিবর্তে বললাম, না না, আমার মা সবসময়ই আমার যত্ন নেন, এমন কিছু নয়। মাধবী হেসে মাথা নাড়িয়ে বাইরে চলে গেলেন। এরপর আমরা দুজন একসঙ্গে নাস্তার টেবিলে বসলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দেখি মা এবং বাবা দুজনেই বাড়ি ফিরে এসেছেন। তাদের দেখে আমি খুব খুশি হলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম বাবার দৃষ্টি মাধবীর ওপর আটকে গেছে, যেন তিনি তাকে নতুনভাবে দেখছেন। মাধবী সেদিন এত সুন্দর লাগছিলেন যে বাবার মনোযোগ তার ওপর থেকে সরছেই না। বাবার মনোযোগ অন্যদিকে ফেরাতে আমি কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম।
মা মাধবীকে ভালোভাবেই চিনতেন, তাই মাধবীকে আলিঙ্গন করলেন। সেদিন রাতে খাবারের সময় দেখলাম বাবা আবারও মাধবীর দিকে অন্যরকমভাবে তাকিয়ে আছেন। কেন তিনি তাকে এত মনোযোগ দিয়ে দেখছেন তা বুঝতে পারছিলাম না, তবে বাবার এভাবে তাকানোই আমার একটু অস্বস্তি হচ্ছিল। রাতের খাবার শেষে বাবা তার ঘরে চলে গেলেন, আর মাধবী রান্নাঘর পরিষ্কার করছিলেন। কাজ শেষ করে তিনিও তার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি তার ঘরে গেলাম, কারণ সেদিন আমাদের মধ্যে কিছু কথা হয়নি। আমাকে হঠাৎ দেখে মাধবী একটু অবাক হয়ে গেলেন। আমি হাসতে হাসতে বললাম, এত অবাক হওয়ার কি আছে, আমি তো তোমার অরুণ। মাধবী মুচকি হেসে বললেন, তুমি এত চুপি চুপি এলে যে একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিছু দরকার ছিল? আমি বললাম, না মাধবী, বিশেষ কিছু দরকার ছিল না, সেদিন তেমন কথা বলা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। মাধবী হেসে বললেন, ঠিক আছে, যখনই দরকার পড়ে আমাকে ফোন করো, আমি তোমার জন্যই এখানে আছি। তার কথায় আমি হেসে দিলাম, তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকাল হয়ে গেল। সকাল 10টা বাজলেও নাস্তা তৈরি ছিল না। সাধারণত মাধবী প্রতিদিন সকাল 8টায় আমার জন্য নাস্তা নিয়ে আসেন, কিন্তু আজ 9টা পেরিয়েও কিছু আনেননি। তখন আমি রান্নাঘরে গেলাম দেখতে কি হচ্ছে। সেখানে গিয়ে দেখলাম মাধবী মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন, যেন গভীর চিন্তায় ডুবে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মাধবী? তিনি ধীরে ধীরে বললেন, তোমার বাবা। ঠিক তখনই বাবা রান্নাঘরে ঢুকে পড়লেন। মাধবী তার মুখ আমার দিক থেকে সরিয়ে নিলেন। গতকাল থেকেই মাধবী বাবার দিকে অন্যরকমভাবে তাকিয়েছিলেন, যা আমার নজর এড়ায়নি। মাধবী কেবল আমার আত্মীয় নন, তিনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছেন, এবং আমি তার সাথে এমন আচরণ সহজে মেনে নিতে পারছিলাম না। আমার মনে প্রশ্ন জাগছিল, একদিনের মধ্যে এমন কি ঘটেছে যে মাধবী এতটা অস্বস্তিতে পড়ে গেছেন? রাতে শুতে গেলাম, কিন্তু মনটা অস্থির ছিল। কিছুক্ষণ পর ভাবলাম মাধবীর ঘরে গিয়ে দেখে আসা উচিত। তার ঘরের দরজার কাছে পৌঁছেই দেখি বাবা ইতিমধ্যে সেখানে আছেন এবং মাধবীর হাতে কিছু টাকা দিচ্ছেন। কেন হঠাৎ করে এত টাকা দিচ্ছেন সেটা বুঝতে পারলাম না। সামনের দৃশ্য দেখে আমার মনের অস্বস্তি বাড়তে লাগল। মাধবী বাবাকে বলছিলেন, যতক্ষণ না আমি অরুণের সাথে কথা বলবো আমি এই বাড়ি ছাড়ব না। আমার মনে হলো হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে। দেরি না করে আমি সরাসরি তার ঘরে ঢুকে পড়লাম এবং বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে মাধবীর সাথে কি করছেন? আমার প্রশ্ন শুনে মাও ঘরে ঢুকে এলেন। আমাকে দেখে মা বাবার মুখের ভাব কেমন যেন বদলে গেল। মা বাবা আমাকে বলতে লাগলেন, তুমি নিজের ঘরে ফিরে যাও। আমি প্রতিবাদ করে বললাম, আমি আর শিশু নই, আমি জানতে চাই এখানে আসলে কি ঘটছে এবং আপনি মাধবীর সাথে কি করছেন। ঠিক তখনই মাধবী আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, অরুণ, এই বাড়িতে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝে। এখানে আসার পর থেকে তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু কিছু কারণে চুপ ছিলাম। মাধবীর কথায় আমি অবাক হলাম এবং তাকে সান্ত্বনা দিয়ে বললাম, যদি কোনো নিরীহ মানুষের সাথে অন্যায় হয়ে থাকে আমি তা সহ্য করব না। তখন মা মাধবীকে বললেন, তুমি চুপ থাকাই ভালো, আর এখান থেকে চলে যাও। কিন্তু মাধবী উত্তেজিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন, আজ আর চুপ থাকব না, আমি অরুণকে সব সত্য বলবো। মাধবী আমার দিকে ফিরে বললেন, অরুণ, তুমি তোমার এই মা বাবার সন্তান নও, তোমার আসল মা তৃষা, তিনি আমার বড় বোন। কয়েক বছর আগে তিনি এই বাড়িকে কাজ করতেন এবং দুজন যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। তোমার বাবা তাদের একজনকে দত্তক হিসেবে নিয়েছেন, আর আমি এখন তোমার ভাইয়ের যত্ন করি। তোমাকে ভালোভাবে দেখাশোনা করার জন্যই আমি এখানে আছি। এই কথা শুনে আমার মনে নতুন প্রশ্ন তৈরি হলো। আমি মাধবীকে দূরে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনার কথায় বিশ্বাস করি, আপনি আমার মায়ের মতোই, তবে আমি নিজের জীবন নষ্ট করতে চাই না। আপনি যা বলছেন যে তারা আমার আসল বাবা মা নন, আমি তা মেনে নিতে পারছি না। তাদের প্রতি আপনার অভিযোগ শুনে ভালো লাগছে না, কারণ তারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসা এবং যত্ন দিয়ে বড় করেছেন। সব জানলেও আমার এতে কোনো আপত্তি নেই, কারণ তারা আমাকে এমন এক জীবন দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি। এরপর মা বাবা সিদ্ধান্ত নিলেন যে মাধবীকে পুলিশের হাতে তুলে দেবেন, তবে আমার যমজ ভাইয়ের জন্য তাকে ক্ষমা করলেন, কারণ সে মাধবীর কাছেই রয়েছে। কয়েক বছর আগে মাধবী আমার মা বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। আমার জন্মের পর আমার আসল মায়ের মৃত্যু হয়েছিল, আর মাধবী তখন আমার বড় ভাইয়ের দেখাশোনা করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভাইকে সঠিকভাবে বড় করতে পারেননি। ভাই খারাপ পথে চলে গিয়ে তার জীবন বিপদে পড়েছিল। সে চুরি করত এবং নানা ধরনের নেশা করত, আর এখন আবার আমার মা বাবার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। কিছু গয়না সে চুরি করেছে, কিন্তু তাতেও সে সন্তুষ্ট ছিল না।
মাধবী আমার মা বাবার কাছে 20 লক্ষ টাকার দাবি করেছিল, কিন্তু এবার মা বাবা তাকে স্পষ্টভাবে না করে দেন। তখন সে তাদের হুমকি দিতে শুরু করে। মা বাবা তাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। মাধবী আমাকে নিজের প্রতি বিশ্বাস করাতে চেয়েছিল এবং আমাকে মায়ের বিরুদ্ধে ভাসাতে চেয়েছিল, কিন্তু তার আসল চেহারা প্রকাশ পাওয়ায় আমার মনের সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেল। কয়েক বছর আগে মা বাবা আমাকে দত্তক নেওয়ার জন্য মাধবীকে কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু সে সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি এবং আমার বড় ভাইকেও সে সঠিকভাবে বড় করতে পারেনি। যদি সে সেই টাকার মূল্য দিত এবং তার যথাযথ যত্ন নিত, তাহলে হয়তো আজ আমার বড় ভাই সঠিক পথে থাকত, কিন্তু মাধবী তাকে সঠিক শিক্ষা বা দিশা কিছুই দিতে পারেনি। এ কারণে মা বাবা তাকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন এবং আমার বড় ভাইকেও দত্তক নিয়ে নিজের সন্তানের মতো করে বড় করার সিদ্ধান্ত নেন। আমি আমার মা বাবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে এবং আমার ভাইকে এত সুন্দর জীবন দিয়েছেন। যদি মাধবীর আসল চেহারা না জানতাম, তাহলে হয়তো তার মায়ার জালে পড়ে আমার জীবন নষ্ট হয়ে যেত। কিছু মানুষ অর্থের লোভে সম্পর্কের মর্যাদা ভুলে যায়। সম্পর্কের মান আর সম্মান রক্ষা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব অর্থ আর উদ্দেশ্য থাকে। সম্মান, বিশ্বাস আর শালীনতা ছাড়া কোনো সম্পর্কই সত্যিকারের সুখ ও সন্তুষ্টির উৎস হতে পারে না। এই গল্প আমাদের শেখায় যে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোতে সীমা মেনে চলা উচিত, যাতে তা দীর্ঘস্থায়ী ও সন্তুষ্টিজনক থাকে। এখানে দেখানো হয়েছে যে পরিবারের সদস্যরা একে অপরের পাশে থেকে সহযোগিতা ও যত্ন নেন। তবে যদি কোনো সদস্য তার দায়িত্ব থেকে বিচ্যুত হয়, তাহলে সম্পর্কের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়। এখানে মায়ের মতন নিকট সম্পর্ক যে একজন মাসি আর ভাগ্নের মধ্যে থাকে, সেটার কথাই বলা হয়েছে। একজন মাসি তার ভাগ্নের প্রতি যত্ন, স্নেহ আর সঠিক দিশা দেওয়ার দায়িত্ব পালন করেন, কিন্তু যখন সম্পর্কের মধ্যে লোভ বা স্বার্থ ঢুকে পড়ে, তখন সেই সম্পর্কের পবিত্রতা ও মর্যাদায় আঘাত লাগে। এই গল্প আমাদের বুঝতে সাহায্য করে যে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা আছে, আর সেই সীমার মধ্যে থেকে সম্পর্ক বজায় রাখা জরুরি। পরিবারের প্রতিটি সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থাকা উচিত, যা একটা মজবুত ও বিশ্বাসযোগ্য বন্ধন তৈরি করে। যদি সেই বন্ধনের সন্দেহ বা অবিশ্বাস আসে, তাহলে সম্পর্কটি ভেঙে যাওয়ার পথে চলে যায়। তাই প্রতিটি সম্পর্ককে তার সঠিক স্থানে রাখা প্রয়োজন, যাতে পরিবারের প্রতিটি সদস্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বোধ করে। এছাড়া যখন আমরা কোনো সম্পর্কে থাকি, তখন আমাদের চিন্তা, অনুভূতি ও কাজে স্বচ্ছতা থাকা জরুরি। যদি কোনো সম্পর্ক স্বার্থপরতা, লোভ বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে পরিচালিত হয়, তাহলে সেটি কখনোই সঠিক পথে এগোতে পারে না। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কগুলো শুধুমাত্র বাহ্যিক নয়, এগুলো আমাদের নিজস্ব মূল্যায়নকেও প্রভাবিত করে। যখন আমরা সম্পর্কের মর্যাদা ও নীতিমালা লঙ্ঘন করি, তখন তা শুধু আমাদের সমাজেই নয়, নিজেদের কাছেও অপমানজনক হয়ে ওঠে। তাই প্রতিটি সম্পর্ককে সম্মান এবং দায়িত্বের সাথে পালন করা উচিত। এই গল্পের মূল শিক্ষাটি হল, প্রতিটি সম্পর্কেরই নিজস্ব মর্যাদা আছে এবং তার প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য। যখন আমরা এই দায়িত্ব পালন করি, তখন জীবনে সুখ ও শান্তি আসে। সম্পর্কের মূল্য শুধু একত্রে থাকার মধ্যেই নয়, বরং সঠিক চিন্তা, শ্রদ্ধা ও সত্যের সঙ্গে তা পালন করার মধ্যেই থাকে। তাই গল্পটি আমাদের বোঝায় যে সম্পর্কগুলোকে বুদ্ধিমত্তা, শ্রদ্ধা ও সত্যের সাথে পালন করা উচিত।